মানস নগরী। সেই দিনের বিবরণ নিরুদ্দার নিজস্ব উপস্থিতিতে আমাদের কাছে একটা দুর্লভ প্রাপ্তি। একটু বড়, খুব ছোটও না খুব বড় না। আজকে পুরোটাই আমার পড়ার ইচ্ছা, হয়তো একটু তাড়াতাড়িও পড়তে পারি, কারণ এমন একটি প্রবন্ধ, এটা অর্ধেক পড়ে আবার বাকি অর্ধেক ফেলে রাখা যায় না। নাম দিয়েছেন অরোভিল বা অতি মানস নগরী। অরোভিল আত্মা, সোল, হলো মাতৃমন্দির। মাতৃমন্দিরের ভেতরকার কক্ষের ব্যাস 24 মিটার, কেন্দ্রস্থলের উচ্চতা 16 মিটার, চারদিকের দেয়ালগুলোর উচ্চতা 12.5 মিটার, মাথায় মোচাকৃতি কনিক্যাল ছাদ। এই কক্ষটি বর্তমানে সম্পূর্ণ রূপ লাভ করেছে। কক্ষের সমস্তটাই সাদা মার্বেল পাথরে তৈরি। অভ্যন্তরভাগে দেয়ালের পরে চারদিকে ঘিরে রয়েছে 12টি বড় বড় স্তম্ভ, প্রত্যেকটি অতি মসৃণ। কক্ষের ঠিক কেন্দ্রস্থলে মার্বেল পাথরের মেঝের উপর খোদাই করা আছে চিমায়ের চক্র প্রতীক, স্বর্ণ খচিত। প্রতীকটির ব্যাস 3 মিটার। তার ঠিক মধ্যভাগে অবস্থিত ছোট বৃত্তটির উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে শ্রী অরবিন্দের 4টি প্রতীক, পরস্পর সংলগ্ন হয়ে বর্গক্ষেত্রের আকারে। প্রত্যেকটি প্রতীক সোনার জলে তৈরি, গোল্ড প্লেটেড এবং উচ্চতায় 35 সেন্টিমিটার। শ্রী অরবিন্দের 4টি প্রতীকের মাঝখানে যে শূন্য স্থানটি, তার উপর সংস্থাপিত রয়েছে 70 সেন্টিমিটার ব্যাসের একটি স্ফটিক স্বচ্ছ গোলক, ক্রিস্টাল গ্লোব। কম্পিউটার পরিচালিত পদ্ধতিতে গোলকটিতে সূর্যকিরণ ধরে রাখার ব্যবস্থা আছে। কক্ষের ছাদের উপর থেকে একটা সরু ছিদ্রপথে সূর্যরশ্মি প্রতিফলিত হয় গোলকটির ওপর। সেই প্রতিফলিত সূর্যালোকই সমস্ত ধ্যান কক্ষটিকে অর্ধালোকিত করে রাখে। এছাড়া অন্য কোনো আলো নেই, জানালাও নেই। রাত্রে কৃত্রিম আলো কক্ষটিতে সমভাবে মৃদু আলোক সঞ্চারিত করে। সমস্তটা এক পরম বিস্ময়। All can be done if the God touch is there. 1930 সালে মানাকি বলেন, অতিমানস জগৎ পৃথিবীর মধ্যে যোগ স্থাপনের ফলে বাহ্য জগতে দেখা দেবে যে নতুন সৃষ্টি। একটা আদর্শ শহর পত্তনে হবে তার শুরু এবং সম্পূর্ণ নিখুঁত জগৎ গঠন করে হবে তার শেষ। তখন সে কথার যথার্থ মূল্য কেউ দিয়েছে কিনা জানি না, তবে 30 বৎসরেরও অধিক কাল ধরে সে কথা অন্তরালে আত্মগোপন করেছিল, এটা সত্যি। হঠাৎ 1964 সালে প্রথম শুনলাম একটি শহরের পরিকল্পনার কথা। একজন সাধককে মা পন্ডিচেরির মানচিত্র দেখিয়ে বলেন, এইখানে হবে নতুন শহর। তারপর 1965 সালে আশ্রমের সাধক কৃষিবিদদের মা বললেন, 1968 সালে আশ্রমে অনেক হাজার লোক সমাগম হবে আমি আশা করি। তোমরা সব ধান জমা করবে, এক রত্তি কাউকে দেবে না। সেই স্বপ্ননগরীর নাম রাখা হলো অরোভিল, উষা নগরী। অরবিন্দ নামের প্রথম অক্ষরগুলি নিলে একে তার নগরীও বলা চলে। 1968 সালের ফেব্রুয়ারি মাস 21 তারিখ মার 90তম জন্মদিন, 29 তারিখ অতিমানস প্রকাশের 4র্থ জন্মদিন। প্রথম জন্ম অতিমানস প্রকাশের প্রথম হচ্ছে 1956 সালের 29শে ফেব্রুয়ারি, এবং 28 তারিখ অরোভিল নগরীর প্রতিষ্ঠা দিবস। কবে কোন অতীতে মার ধ্যান দৃষ্টিতে এই দিনটি উদ্ভাসিত হয়ে উঠেছিল। মাত্র বছর 2 আগে প্যারিস থেকে এলো অরোভিলের প্ল্যান, বিখ্যাত ফরাসি স্থপতির তৈরি। তিনি হবেন ওই শহরের স্থপতি। দৈব প্রেরণা লব্ধ প্ল্যানের কাহিনী শুনে আশ্রমে চাঞ্চল্যের সৃষ্টি হলো। ছোটখাটো একটা প্রদর্শনীরও বন্দোবস্ত হলো। তখন এই শহর সম্বন্ধে মার বিরাট আইডিয়া জানাজানি হলো। সবাই বিস্ময়ে অভিভূত হলাম। তারপর ফরাসি দেশের শিল্পী আপন জন্মভূমিতে ফিরে যান, মাঝে মাঝে আবার আসেন,
প্ল্যানের অদল বদল নিয়ে মার সঙ্গে আলোচনা করেন। এদিকে নীরবে কাগজপত্রে কাজ চলতে থাকে। আমাদের ঔৎসুক্য স্থিমিত হয়ে আসে। সেই স্থিমিত ঔৎসুক্য, সেই সুপ্ত কৌতূহল আবার জেগে ওঠে 1968 প্রথম দিকে, যখন নানা জল্পনা কল্পনা বাস্তবে রূপ পেতে চলেছে। মুগ্ধ শ্রবণে শুনলাম অরোভিল প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত হবার জন্যে দেশ দেশান্তরের মানুষের কাছে আহ্বান লিপি পাঠানো হয়েছে। প্রায় 7-8 হাজার অতিথির পূর্ণ সম্মিলন প্রত্যাশিত, কিন্তু বাস্তব মাটিতে তখনও অরোভিলের একটি রেখাও প্রকাশমান হয়ে ওঠেনি। অথচ 28শে ফেব্রুয়ারি তার প্রতিষ্ঠা দিবস। তবে অরোভিল সম্বন্ধে মাঝে মাঝে মার একটা বাণী আমাদের চমকিত করে। বুঝতে পারি তার কাছে গুরুত্ব কতখানি। ক্রমশ তার মনোযোগ, উৎসাহ, উদ্যম আমাদের মনেও ঢেউ তোলে। তার সুবিশাল চেতনার একটা বৃহৎ অংশ যেন তিনি নিয়োগ করেছেন অরোভিলের কাজে। আমরা জানি যে যখন তিনি কোনো বিশেষ কাজে হাত দেন, সেটাই যেন তখন তার ধ্যান জ্ঞান হয়ে বসে। তখন সে কাজ যে সফল হবেই, তাতে আর কোনো সন্দেহ থাকে না। 28 তারিখ যদি প্রতিষ্ঠা দিবস স্থির করে থাকেন, তাহলে তা ব্যর্থ হবার নয়। কিন্তু যত দিন ঘনিয়ে আসতে লাগলো, ততই কাজের সিদ্ধি সম্বন্ধে নানা ধরনের সন্দেহ লোকের মনে ছায়া ফেলতে লাগলো। মাত্র মাসখানেক বাকি, অথচ সূচনার কোনো চিহ্ন নেই। স্থপতি তখন ফ্রান্সে। আমরা 2-4 জন ঠিক করলাম এই সময় একবার জায়গাটার পূর্বাবস্থা দেখে আসা যাক, তাহলে পরিণতিটা ভালো করে হৃদয়ঙ্গম করা যাবে। অরোভিলের একজন ইটালিয়ান ইঞ্জিনিয়ার আমাদের অভ্যর্থনা করে নিয়ে গেলেন। আমাদের মোটর সদর রাস্তা ছেড়ে ঢুকলো গ্রামের আঁকা বাঁকা নাতি প্রশস্ত সরণিতে। দুপাশে সমতল ভূমি, চাষবাসহীন লতা গুল্মে পূর্ণ প্রান্তর। পন্ডিচেরি শহরতলে অতি সাধারণ দৃশ্য। 3-4 মাইল অবধি লাল মাটির সরু কাঁচা রাস্তা, এক পশলা বৃষ্টিতে কিছুটা নরম, তাই স্থানে স্থানে চাকার গভীর খাদ। তার উপর দিয়েই আমাদের গাড়িখানা ঘর ঘর শব্দ করতে করতে এগিয়ে চলেছে। রাস্তার শেষের অংশটা নূতন আশ্রম নির্মিত, তখনও ভাঙাচোরা চলছে। সেই পথ বেয়ে একটা অতি প্রাচীন বটতলা এসে উপস্থিত হলাম। অরোভিলের সীমানা, শূন্য প্রান্তর পরিবেষ্টিত উন্মুক্ত পৃথিবী। দূরে, বহু দূরে সবুজ তাল তমালের ফাঁকে নীল সমুদ্রের ধুমায়িত আভাস। কিন্তু অরোভিল কোথায়? অরোভিলের একটি অক্ষরেরও কোনো নিদর্শন নেই এই লাল প্রান্তরের বুকের উপর। কেবল ওই নবনির্মিত সর্পিল সরণির অস্পষ্ট ইশারাটুকু ছাড়া। ইঞ্জিনিয়ার সাহেব অঙ্গুলি সংকেতে বললেন, ওই জায়গায়। ঠাট্টা ভেবে মুখের দিকে তাকালাম। অবিকৃত গম্ভীর মুখমণ্ডল। ব্যাপার কি বলুন তো? মাসখানেক মাত্র সময়, তার মাঝে আবার দর্শন আছে। পৃথিবীর নানা দেশের প্রতিনিধি আসবে, হাজার লোকের ভিড় হবে শুনছি, অথচ কোদালের একটি কোপও দেখছি না যে। সাহেব শুধু টাক মাথা নাড়েন আর বলেন, আমি কিচ্ছু জানি না। ফ্রান্স থেকে শিল্পী আসলে কাজ শুরু হবে, তার হাতেই চাবি। তার মন্তব্যে অনুরক্তি কি বিরক্তি, ভরসা না ভরসা প্রকাশ পেল বোঝা গেল না। প্রকৃতির অনাবৃত সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে ক্ষুণ্ণ মনে ফিরলাম। জানুয়ারির শেষে শিল্পী এলেন। মার সঙ্গে শুরু হলো তার দীর্ঘ আলোচনা। দিনের পর দিন মার কাজের চাপ বেড়ে গেল, ফলে দৈনন্দিন খাওয়া দাওয়া বিশ্রামের সময় পর্যন্ত বিপর্যস্ত হলো। মধ্যরাত্রে তার বাতি নেবে, দুপুরে 2টার পর তার আহার শেষ হয়। সামনে তার জন্মদিনের দর্শন, অসংখ্য আগন্তুকের প্রণাম গ্রহণ ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি কি করে একটি শরীরে এই বয়সে সম্ভব হতে পারে, তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। অন্যদিকে শুনছি অরোভিলের কর্মীর সঙ্গে নানা মুনির নানা মত। কারো মতে উৎসবের দিন বসবাস, পাকা ব্যবস্থা থাকবে না, মাথার উপর আচ্ছাদন নয়, ইত্যাদি ইত্যাদি। এসব মতভেদও মাকে শুনতে এবং সামলাতে হয়। প্রচণ্ড রোদে ফাঁকা মাঠে 5-6 হাজার আবার বৃদ্ধ বনিতা 2-3 ঘন্টা ধরে বসে থাকবে। অবশ্য প্রয়োজনীয় সুবিধাগুলোও মিলবে না। মনটা দমে গেল। উৎসবে যোগ দেওয়ার ইচ্ছা সত্ত্বেও বৃদ্ধ বয়সের অক্ষমতা ভয় পেয়ে বসল। দোলাচল চিত্তের সেই অনিশ্চিত অবস্থায় গুরুর উপর সিদ্ধান্তের ভার অর্পণ করে নিশ্চিন্ত হলাম। নির্ধারিত দিন এগিয়ে এলো 21 তারিখ।
মার জন্মদিন উপলক্ষে অসম্ভব ভিড়, প্রায় 1000 আগন্তুক। ছোট্ট শান্ত আশ্রমে যেন কলকাতা শহরের ছবি। মানুষের এমন প্রবল বন্যা আশ্রম জীবনে এই প্রথম। দর্শনের পরে বিদেশ থেকে এলো আরো জনস্রোত, স্কুলের ছেলেমেয়েরা ব্যস্ত, ক্লাস প্রায় বন্ধ। এরই মধ্যে অরবিলের কাজ চলেছে নীরবে। একটা অদ্ভুত আশঙ্কা, শেষ রক্ষা হবে তো? অবশ্য আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মার কাজ পণ্ড হতে পারে না, তার শক্তি জয়লাভ করবেই। অবশেষে কর্মতালিকা শোনা গেল, 25-30 খানা বাস আগন্তুক ও না আশ্রমবাসীদের জন্য নিযুক্ত হয়েছে। 28 তারিখে সকালে রওনা হবে। নির্দিষ্ট সময়ে সবাই যেন প্রস্তুত থাকে। আরো জানলাম যে বয়োবৃদ্ধদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা হবে। খুশি হলাম। প্রথম বাধা কাটলো। আরো শুনলাম ছাউনি এবং অন্যান্য প্রয়োজনগুলিও মিটবে। 28 তারিখের সকাল, গুরুর কৃপার উপর ভরসা করে 9টার সময় রওনা হলাম মোটরে, কয়েকজন বন্ধু সহ। দেখলাম গাড়ির পর গাড়ি চলেছে এক পথে, একই গন্তব্যস্থল সকলের। পথের দুধারে পুলিশ মোতায়েন। পন্ডিচেরি সরকার ছুটি ঘোষণা করে স্থানীয় লোকজনের ঔৎসুক্য বৃদ্ধি করেছে। তারা সারিবদ্ধভাবে রাস্তার দুধারে সমবেত হয়ে আমাদের এই শোভাযাত্রা পরিদর্শন করছে, আর আমরা তাদের অবাক দৃষ্টি ভেদ করে ছুটে চলেছি। যখন মাঠের রাস্তায় গাড়ি এসে নামলো, তখন রাস্তার বাঁকে আমাদের অগ্রবর্তী গাড়ির সংখ্যা দেখে আমরা নিজেরাই অবাক হলাম। দুপাশে উন্মুক্ত প্রান্তর, তার বুক চিরে লাল মাটির সর্পিল পথ, তারই উপরে সঞ্চরণশীল নানা রঙের গাড়িগুলো সূর্যের কিরণে ঝলমল করছে। তারও আগে অজগর বাসগুলি হাজার হাজার যাত্রী বহন করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। মজবুত রাস্তা, সরকারি জলযানের অনুগ্রহে দীর্ঘ পথটি সদ্য স্থান সিক্ত। তবুও দুপাশে লতাগুল্ম, তালবিথি, পূর্বদিনের হাওয়ায় উড়ে আসা রাস্তার ধুলি গায়ে মেখে রঙিন হয়ে উঠে আমাদের যেন স্বাগতম জানাচ্ছে। দূরে শূন্যে দোদুল্যমান একটি ক্ষুদ্র লাল বস্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করল। কেউ বলল, ওই হলো অরবিল। আর বস্তুটা পতাকা না বেলুন। ক্ষুদ্র ক্রমশ বৃহৎ হতে লাগলো। বেলুনই বটে, সেই বট গাছের শাখার, সুউচ্চ শাখার সঙ্গে তার রঙিন দেহ বাঁধা। অবশেষে পরিচিত বটতলায় উপস্থিত হলাম। পুলিশের এবং অতিথিদের ভিড় ঠেলে কোনো মতে গাড়ি পার্ক করা হলো। নামতেই দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাসও পড়লাম। কোথায় সেই সমতল ভূমি? তার জায়গায় বৃহৎ অখণ্ড মণ্ডলা আকারে নির্মিত একটা উন্নত ভূমিখণ্ড, যেন একটা বিরাট গোল দিঘির প্রশস্ত পাড়। বাইরের দিকে ঢালু, ভিতরের দিকেও তাই। পাড়ের উপর অ্যাম্পি থিয়েটারের অনুরূপ সারি সারি বেঞ্চিতে জনসমুদ্র স্তব্ধ, শান্ত। মাথার উপর তেমনি মণ্ডলা আকারে নির্মিত পাতার এবং কাপড়ের চন্দ্রাতক। কিছুক্ষণ বিস্ময় বিমুগ্ধ নয়নে এই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তারপরে হঠাৎ আশঙ্কিত হয়ে উঠলাম, বসবার জায়গা মিলবে তো? আশ্চর্য, তাও মিলল, একেবারে সামনের সারিতে। সেখানে বসে যা দেখলাম তাতে চোখ দুটো জুড়িয়ে গেল। গোলদিঘির উপমা মিথ্যা নয়, অতিরঞ্জিতও নয়। সত্যি যেন একটা বিশাল গোলাকার দিঘি খনন করা হয়েছে। তফাৎ, দিঘিতে এতটুকু জল নেই। পরিদিক থেকে পাড় ক্রমশ ঢালু হয়ে নিম্নে সমতলে এসে মিলেছে। সেই ঢালে সর্বাঙ্গ লাল মাটির প্রলেপে স্নিগ্ধ। বৃত্তের 3 দিকের থেকে কেন্দ্রাভিমুখী 3টি মিলন কেন্দ্রে একটি অনুচ্চ স্তূপের শীর্ষে মার্বেল পাথরের মোজাইক আধার সংরক্ষিত। স্তূপের সঙ্গে যুক্ত আরোহণ অবরোহণের আঁকাবাঁকা মাটির পথ। আচ্ছাদনের নিচে বেঞ্চি কিংবা মাদুরের স্থানাভাব হওয়ায় প্রখর সূর্য মাথায় নিয়ে উৎসুক জনতার বিরাট অংশ সামনেই আসন গ্রহণ করেছে মাটির ওপর। শুভকর্মে ছাতা ধারণ করা মার নিষেধ, সৌন্দর্য কল্যাণ দুইয়েরই বিঘ্ন। বিশাল জনতা নীরবে শান্ত চিত্ত অপেক্ষমান। দিঘি যেন কানায় কানায় ভর্তি। ঠিক 10:30টার সময় বেজে উঠল মধুর সঙ্গীত। পরে ধ্বনিত হলো মার বাণী, নীল আকাশের নিচে প্রকৃতির উদার প্রাঙ্গণে। মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল বিরাট মানব মণ্ডলীতে। মন্ত্রমুগ্ধ বৎ সকলে শুনল, বর্তমান মানব জাতির সমস্ত সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষ হবে তার পুনরুত্থান ভূমি, উচ্চতর ও মহত্তর জীবনের উদ্দেশ্যে। তারপর তিনি পাঠ করলেন অরবিল সনদ ফরাসি ভাষায়। অরবিল কারো নয়, অরবিল সমগ্র মানব জাতির।
কিন্তু অরবিলে বাস করতে হলে ভাগবত চেতনার স্বেচ্ছা প্রণোদিত সেবক হওয়া চাই। অরবিল হবে অফুরন্ত শিক্ষা, অবিরাম উন্নতি এবং জরাবিহীন যৌবনের সঙ্গমস্থল। অরবিল হবে অতীত ভবিষ্যতের মাঝে সংযোগ সেতু। বাহিরের অন্তরের সমস্ত আবিষ্কার সম্পদ সংগ্রহ করে অরবিল বীর বিক্রমে ভবিষ্যৎ উপলব্ধির পথে এগিয়ে যাবে। অরবিল হবে সমগ্র মানব জাতির একতার মূর্ত রূপ। সেই উদ্দেশ্যে ভৌতিক ও আধ্যাত্মিক গবেষণাগার হবে এই প্রতিষ্ঠান। এই বাণী যখন ফরাসি ভাষায় মার উদাত্ত কণ্ঠে ঘোষিত হলো 7 মাইল দূরে মার আশ্রম কক্ষ থেকে, তখন এক অপূর্ব অভাবনীয় স্পন্দনে সমস্ত প্রকৃতি অরবিল দেহ শিউরে উঠল। এমন একটা মানব কল্পনাতে তো নগরীর প্রতিষ্ঠার শুভ মহোৎসবে যোগ দিয়ে আমরা কৃতার্থ হলাম। এরপর ভিত্তি প্রস্থাপনের অনুষ্ঠান আরম্ভ হলো। মধ্যপথ দিয়ে শোভাযাত্রা সনদ হস্তে প্রথম এলো আশ্রম সন্তান দয়। ধীর শান্ত পদক্ষেপে স্তূপের বঙ্কিম স্মরণে পেয়ে তারা উঠল শীর্ষে এবং সনদ স্থাপন করলো কুবলয় আধারের গর্ভে। তারপর একজনের হাতে স্বদেশের নামাঙ্কিত পতাকা, অন্যের হাতে দেশের মাটি। এমনি করে গভীর নীরবতার মধ্যে সমান ব্যবধানে পরপর নেমে এলো ভারতবর্ষের 23টি প্রদেশ ও ইউনেস্কোর 124টি দেশের যুব প্রতিনিধি দল। লক্ষ্য করবার বিষয়, প্রত্যেক প্রতিনিধি যুগলে রয়েছে একজন যুবক, একজন যুবতী। স্তূপে উঠে শ্বেত পদ্ম পাত্রে তারা মাটি নিবেদন করলো এবং ধীরে ধীরে নেমে এসে স্তূপের পাদমূলে রক্ষিত কাগজে নিজের এবং স্বদেশের নাম লিখে অন্য পথে উঠে গেল নিজেদের জায়গায়। পথের দুপাশে প্রথিত করে গেল স্ব স্ব দেশের নামাঙ্কিত পবিত্র পতাকা। সর্বশেষে এলেন পুত্র সহ নলিনীকান্ত গুপ্ত তার স্বাভাবিক ধীর গতি ছন্দে। আধারের আবরণ আবদ্ধ করে দিয়ে শুভ অনুষ্ঠানে সমাধা করলেন তিনি। এই নীরব উৎসবের সঙ্গে সঙ্গে 16টি ভাষায় পাঠ করা হয় সনদের অনুবাদ। প্রথমে তামিল, তারপর সংস্কৃত, পরে আন্তর্জাতিক কয়েকটি ভাষায়। আর সর্বক্ষণ পিছন থেকে আবহ সঙ্গীতের মৃদুমধুর ধ্বনি ছড়িয়ে দেয় শ্রী ও সুষমা আন্তর্জাতিকতার আবেদন ও ব্যঞ্জনা। এমনি ভাবে নীরবে প্রকৃতির উদার মুক্ত পরিবেশে শান্ত শ্রীমণ্ডিত শোভায় সুসম্পন্ন হলো একটি স্মরণীয় দিনের উৎসব। অনাড়ম্বর, আতিশয্য বর্জিত, সহজ সরল পবিত্রতার রূপ অভিব্যক্তির মডার্ন আর্ট এমন সহজ সুন্দর অথচ এপিক মাহাত্ম্যে মণ্ডিত হতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল হতো। ইন্ডিয়ান এক্সপ্রেস ঠিকই বলেছে যে কোনো নগরীর জন্মদিবসে যোগ দেওয়া বহু জন্মের স্বীকৃতির ফলে ঘটে। আবার এমন নগরী যা ভারতবর্ষের পৃথিবীর মহত্তম আদর্শে অনুপ্রাণিত। আশ্চর্যের বিষয় এই যে অনুষ্ঠান দিবসের পূর্বক্ষণ পর্যন্ত কর্মীদের মধ্যে নানা মতভেদ, তর্ক, বিশৃঙ্খলার কথা শোনা গিয়েছিল। দারুণ আশঙ্কা জেগেছিল পরিণাম সম্বন্ধে। কিন্তু শেষ মুহূর্তে কোন জাদু স্পর্শে এমন পরিপূর্ণ শৃঙ্খলায় ও শান্তিতে এই ক্লাসিক্যাল নাটক শেষ হলো। বিস্মিত বিপুল জনতা কি বুঝতে পেরেছে এই অপরাজয় শক্তির উৎস কোথায়? A power worked, but none knew whence it came. পরিশেষে একটি কথা বিশেষ উল্লেখ করা সঙ্গত বলে মনে করি। শ্রী অরবিন্দ আশ্রম সকলের শ্রদ্ধা অর্জন করলেও তার বিরুদ্ধে একটা অনুচ্চ অভিযোগ ও অভিমান রুদ্ধ কণ্ঠে শোনা যেত যে আশ্রমবাসীরা শুধু আপন আত্মার মঙ্গল নিয়েই ব্যস্ত, দেশের, জাতির ও জগতের কল্যাণ সম্বন্ধে তারা বিমুখ, উদাসীন। অমূলক অভিযোগের উত্তর স্বরূপ অরবিলের দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই অরবিল কারো নয়, এই অরবিল সমগ্র মানব জাতির। সবাইকে আমার প্রণাম। আজকের পাঠ এখানে শেষ করছি।